আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আতর রহমান, অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে তোমাদের সাথে 4টি ক্লাস নিয়েছি। আজকে 6 নম্বর ক্লাস আমি শুরু করছি। আমার কোর্সের নাম হলো প্রকল্প ব্যবস্থাপনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি পড়াবো হলো বাজার ও বাজার চাহিদা বিশ্লেষণ। বাজার ও চাহিদা বিশ্লেষণ এই চ্যাপ্টারটিকে আমি মোটামুটি 2টা ক্লাসে ভাগ করেছি। যাদের প্রথম ক্লাস আমরা এখন নিচ্ছি, এখানে আমরা এর বিষয়ে যত তাত্ত্বিক দিকগুলো আছে এই তাত্ত্বিক দিকগুলো আমরা এখন আলাপ করব ইনশাল্লাহ। আল্লাহ চাইলে 6 নম্বর ক্লাসে গিয়ে আমরা এইটার কিছু টেকনিক্যাল দিকগুলো আছে আমরা সেগুলো আলাপ করব। টেকনিক্যাল দিকগুলো বুঝাতে আমি বোঝাচ্ছি তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষার ফাইনাল পরীক্ষাতে এখানে বেশ কিছু অঙ্ক আসে, যেগুলো অনেকটা পরিসংখ্যান রিলেটেড, পরিসংখ্যানের মতো আমরা এই ক্লাসগুলো আমরা এখন করব ইনশাল্লাহ। এখন দেখো, আমি যেটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো প্রথমেই আমাদের এই চ্যাপ্টারের প্রথমে যেটা দেখতে হয় সেটা হলো যে বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণ মানে মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস এটা হলো, প্রথমে আমরা সংজ্ঞা দেখো কি, আমরা সংজ্ঞাতে আগে আমরা ফিরে যাই যে বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রকৃতি সম্পর্কে ধারণা লাভের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমাপকরণ ইত্যাদি সামগ্রিক কাজকে বাজার বিশ্লেষণ বলে। এটা মোটামুটি বাজার বিশ্লেষণের একটা সংজ্ঞা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এখন দেখা যাক যে বাজার বিশ্লেষণের প্রয়োজনটা কি। আসলে যখন একটা প্রকল্পকে যাচাই বাছাই করা হয় তখন সেই প্রকল্প থেকে উৎপাদিত পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী বাজারে বর্তমানে এবং ভবিষ্যতে চাহিদা থাকবে কিনা, বর্তমানে চাহিদা আছে কিনা এবং ভবিষ্যতে এই চাহিদা থাকবে কিনা, আর থাকলে কি পরিমাণ থাকবে, এই সম্পর্কে প্রকল্প গ্রহীতাকে অবশ্যই বাজার বিচার বিশ্লেষণ করতে হয়। এই কারণেই আমাদের মানে প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই বাজার বিশ্লেষণ করতে হবে। এখন বাজার বিশ্লেষণের ক্ষেত্রে দুটো প্রশ্ন সামনে নিয়ে আসতে হয়, যাদের একটি হলো পণ্য বা সেবার সামগ্রিক চাহিদা কেমন এবং অন্যটি হলো প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কি পরিমাণ বাজার শেয়ার অর্জন করা সম্ভব হবে। অর্থাৎ পণ্য বা সেবার চাহিদা কেমন, পণ্য বা সেবার চাহিদা বর্তমানে এবং ভবিষ্যতে কেমন, এবং আরেকটা হলো এই প্রকল্পের মাধ্যমে যে পরিমাণ বাজার শেয়ার অর্জন করা সম্ভব হবে সেটাকে আমাদের এখানে অবশ্যই নির্ধারণ করতে হবে। এখন দেখো, বিষয়টা আমি আবার বলছি যে বাজার চাহিদা বিশ্লেষণ কি। বাজার চাহিদা বিশ্লেষণের সংজ্ঞা আমি একবার দিতে পারি। দেখো, বাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রকৃতির সম্পর্কে ধারণা লাভের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিমাপকরণ ইত্যাদি সামগ্রিক কাজকে বাজার বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ বাজার বিশ্লেষণের 3টা বিষয় জড়িত, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, আর হলো পরিমাপকরণ। এখন আমরা এর পরবর্তী টপিকে চলে যাই। আমাদের আরেকটা বিষয় সেটা হলো যে চাহিদা বিশ্লেষণ। আমাদের চ্যাপ্টারটাই তো হলো বাজার এবং চাহিদা বিশ্লেষণ। এখন চাহিদা বিশ্লেষণ সংজ্ঞা দেখো কি বলা যাচ্ছে। চাহিদা বিশ্লেষণ হলো বাজারে পণ্যের চাহিদা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার গতি প্রকৃতি প্রভৃতি নিরূপণের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বাজারে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে পূর্বানুমান করা হয়। অর্থাৎ বাজারে পণ্য মানে পণ্যের বর্তমান চাহিদা কেমন, ভবিষ্যৎ চাহিদা কেমন, এর গতি প্রকৃতি কেমন, এই বিষয়গুলো সংক্রান্ত এই বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াকে বলা হবে চাহিদা বিশ্লেষণ। এরপরে একটা কথা বলে নিই। আসলে আমরা যেটা জানি যে কোনো পণ্য উৎপাদন করা হয় বিক্রয়ের জন্য,
অর্থাৎ যে কোনো পণ্য বা সেবা এর বিক্রয়ের জন্যই কিন্তু উৎপাদন করা হয়। কিন্তু যদি উৎপাদিত পণ্য বিক্রয় না হয় তাহলে কি হবে? উৎপাদিত পণ্য যদি বিক্রয় না হয় তাহলে সেই প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়বে, অর্থাৎ গৃহীত পরিকল্পনা বা গৃহীত তোমার প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ বলে পর্যবসিত হবে। এই কারণে প্রকল্প গ্রহণের পূর্বেই এর প্রকল্পের উৎপাদিত পণ্য বা সেবার চাহিদা বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক বাজার ও চাহিদা বিশ্লেষণের মূল ধাপগুলো কি। বাজার ও চাহিদা বিশ্লেষণের মূল ধাপ, তোমাদের একটা কথা বলে নেই, এই যে টপিকটা যে কি স্টেপস ইন মার্কেট এন্ড ডিমান্ড অ্যানালাইসিস, তাহলে এখানে যে আমরা 6টা তোমার স্টেপ দিয়েছি, এই 6টা স্টেপ নিয়ে আসলে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটাকে ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ এই 6টা বিষয়, এই 6টা ধাপ যদি আমরা ক্লিয়ার কাট ধারণা রাখতে পারি তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের প্রায় 100% আমাদের ধারণা হয়ে যাবে। এখন দেখো 1 নম্বর বলা আছে পরিস্থিতি বিশ্লেষণ এবং উদ্দেশ্য নির্দিষ্টকরণ। নাম্বার 2 মাধ্যমিক তথ্য সংগ্রহ। নাম্বার 3 বাজার জরিপ পরিচালনা। নাম্বার 4 বাজারের বর্ণনা। 5 চাহিদার পূর্বাভাসকরণ। 6 হলো বাজার পরিকল্পনা। এই 6টা ধাপ আমি এখন পর্যায়ক্রমিকভাবে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর দেখো পরিস্থিতি বিশ্লেষণ এবং উদ্দেশ্য নির্দিষ্টকরণ। পরিস্থিতি বিশ্লেষণ অর্থাৎ এইখানে যিনি প্রকল্প ব্যবস্থাপক বা প্রকল্প যিনি তার দায়িত্ব বাস্তবায়ন করার, তিনি প্রথমে যেটা দেখবেন পরিস্থিতি বিশ্লেষণ, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অ্যানালাইসিস করবেন এবং সেই উদ্দেশ্য নির্ধারণ করবেন। বিষয়টা হলো যে বাজার ও চাহিদা বিশ্লেষণের ক্ষেত্রে একজন প্রকল্প বিশ্লেষণকারীকে প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে এবং প্রকল্পের উদ্দেশ্য সমূহ নির্দিষ্ট করতে হবে। বাজার ও চাহিদা বিশ্লেষণের প্রাথমিক পর্যায়ে কতটা আনুষ্ঠানিকতা না গিয়ে প্রকল্প বিশ্লেষণকারী তার নিজস্ব মেধা, জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে অনানুষ্ঠানিকভাবে ক্রেতা, প্রতিযোগী, মধ্যস্বত্বভোগী এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করবেন। অর্থাৎ দেখো এই পর্যায়ে এসে একজন প্রকল্প বিশ্লেষণকারী উনি একবারে 100% কতটা আনুষ্ঠানিকতায় না গিয়ে অনানুষ্ঠানিকভাবে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে এবং অনানুষ্ঠানিকভাবে ক্রেতা, বিক্রেতা, প্রতিযোগী, মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য সকল পক্ষের সাথে মোটামুটি ভাবে একটা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা লাভ করবে এবং এই ধারণার ভিত্তিতে পরিস্থিতি সম্পর্কে উনি একটা পূর্বানুমান এটা অবশ্যই করতে পারেন। পরিস্থিতি বিশ্লেষণে প্রকল্প বিশ্লেষণকারী বাজার পরিমাপের জন্য পর্যাপ্ত তথ্য সংগ্রহ করবেন এবং বাজারের চাহিদা, সম্ভাব্য চাহিদা বিক্রয় সম্পর্কে তার ধারণাকে আরো সুসংহত করার উপর জোর দেবেন। অর্থাৎ এইখানে যেটা করবেন, এই পরিস্থিতি বিচার বিশ্লেষণ করার পরে একজন প্রকল্প বিশ্লেষণকারী পর্যাপ্ত পরিমাণে তথ্য সংগ্রহ করবেন এবং বাজারের সম্ভাব্য চাহিদা এবং ভবিষ্যৎ বিক্রয় সম্পর্কে একটা সুস্পষ্ট নির্দিষ্ট একটা ধারণা উনি গ্রহণ করবেন। এখন দেখো নাম্বার 2 যেটা ছিল আমাদের মাধ্যমিক তথ্য সংগ্রহ, কালেকশন অফ সেকেন্ডারি ডাটা। এই সম্পর্কে তোমরা 3rd ইয়ারে তোমাদের স্ট্যাটিস্টিক, বিজনেস স্ট্যাটিস্টিক্সে তোমরা বিস্তারিত পড়ে আসছো। তারপরেও আমি এখানে তোমাদেরকে এই বিষয়ে কিছুটা হলেও তোমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করব। কথা হলো যে আমাদের মাধ্যমিক তথ্য কি এটা আগে জানতে হবে। মাধ্যমিক তথ্য তোমরা জানো যে তথ্য 2 ধরনের, একটা প্রাথমিক তথ্য, একটা হলো মাধ্যমিক তথ্য। তাহলে এখন মাধ্যমিক তথ্য আমাদের যেটা হবে যেটা হলো যে মাধ্যমিক তথ্য দেখো যে আমরা যে এভাবে বলি পূর্বে কোনো উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল এমন কোনো তথ্য যা বর্তমানে সংরক্ষিত আছে এমন কোনো উৎস হতে সংগৃহীত তথ্যকে মাধ্যমিক তথ্য বলবে। আবার বলছি, পূর্বে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, সরকার বা কোনো সংস্থা তাদের নিজস্ব কোনো কাজে
অথবা নিজস্ব কোনো উদ্দেশ্যে তারা তথ্য সংগ্রহ করেছিল এবং ওই তথ্য তাদের কাছে সংরক্ষিত আছে। এখন আমার প্রয়োজনে বা তোমার প্রয়োজনে যখন ওই সমস্ত সোর্স থেকে যে তথ্যগুলো নিয়ে আসবো, সেই তথ্যটিকে আমরা মাধ্যমিক তথ্য বলবো। আসলে মাধ্যমিক তথ্য কিন্তু একজন প্রাথমিক তথ্য। যারা প্রথমে সংগ্রহ করেছিল তাদের কাছে এটা প্রাথমিক তথ্য, যখন তাদের কাছ থেকে আমরা নিয়ে আসবো তখন সেটাকে বলা হবে মাধ্যমিক তথ্য। এখন মাধ্যমিক তথ্য বিভিন্ন উৎস থেকে এটা আনা যায়। দেখো আমরা স্লাইডে দেখাচ্ছি। এখন মাধ্যমিক তথ্যর উৎস আছে সাধারণত দুইটা, একটা হচ্ছে প্রকাশিত উৎস, আর হলো অপ্রকাশিত তথ্য, অর্থাৎ পাবলিশড সোর্সেস হলো আনপাবলিশড সোর্সেস। পাবলিশ সোর্স গুলো কি দেখো, একটু খেয়াল করো, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। একটা হলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরতে পারি যে বিভিন্ন জায়গায়, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, যেমন হতে পারে আমাদের ইউনিসেফ, ইউনেস্কো, জাতিসংঘ, এই ধরনের। তারপরে অন্য কোনো আমাদের আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলি। এবং এই প্রতিষ্ঠানগুলোতে অনেক তথ্য থাকে, যে তথ্যগুলো আমরা পরবর্তীতে সেকেন্ডারি তথ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 2, গবেষণা প্রতিষ্ঠান। দেশ বিদেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে যারা গবেষণা করে, তথ্য নিয়েই গবেষণা করে। যেমন বাংলাদেশ সিপিডি, মানে সিপিডি আছে, বিআইবিএম আছে, বিএমডিসি আছে, তারপর পরিসংখ্যান ব্যুরো আছে। হ্যাঁ, এই ধরনের আমাদের অনেক তথ্য আছে, যে তথ্যগুলা এই যেসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন তথ্য কালেকশন করে এবং সেটা নিয়ে তারা গবেষণা করে, আমরা সেখান থেকেও আমাদের তথ্যগুলা পেতে পারি। নাম্বার 3, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান। অনেক সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কাজে গবেষণা করে এবং সেখান থেকে অনেক কিছু আমরা পেতে পারি। নাম্বার 4, বেসরকারি প্রতিষ্ঠান সমূহ, নন গভর্নমেন্ট বা এনজিও গুলো। অনেক এনজিও প্রতিষ্ঠান আছে, যে এনজিও গুলো তারা করে কি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তারা করে কি এ ধরনের প্রাথমিক তথ্য সংগ্রহ করে, তো সেইখান থেকে সেগুলোকে আমরা মাধ্যমিক তথ্য হিসাবে নিয়ে এসে আমাদের প্রতিষ্ঠানের আমরা কাজ করতে পারি। এরপর আছে নাম্বার 5, বাণিজ্যিক প্রতিষ্ঠান। অনেক কমার্শিয়াল প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো তাদের নিজের স্বার্থেই বা নিজের প্রয়োজনে তারা তথ্য সংগ্রহ করে রাখে, সেইখান থেকে আমরা আমাদের তথ্যগুলো মাধ্যমিক তথ্য হিসাবে আমরা নিয়ে আসতে পারি। নাম্বার 6, বিভিন্ন পত্র পত্রিকা। অনেক পত্র পত্রিকাতে পেপার আছে, যেগুলো দৈনিক হতে পারে, মাসিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, বা গবেষণামূলক পত্রিকা হতে পারে। এই সমস্ত এই যে পত্রিকাগুলো বিভিন্ন জায়গায় থেকে তার তথ্য নিয়ে এসে রেখে দেয়, এবং সেই তথ্য আর সেই পেপার পত্রিকা থেকে আমরা তথ্যগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি। আপনার বিভিন্ন কমিশন, অনেক কমিশন আছে, যেমন বাংলাদেশের কথা বলি, মানবাধিকার কমিশন আছে, আবার অনেক দুর্নীতি দমন কমিশন আছে, যেমন অনেকগুলো কমিশন আছে, যারা তারা করে কি তাদের নিজের প্রয়োজন তথ্য সংগ্রহ করে, সেখান থেকে আমরা তথ্য নিয়ে আসতে পারি। সর্বশেষ নাম্বার 6 আছে আনপাবলিশড। অনেক তথ্য আছে, যে তথ্যগুলো সংগ্রহ করা হয় কিন্তু পূর্বে কোনো কারণে এটাকে প্রকাশ করা সম্ভব হয়নি। সেই সমস্ত তথ্যগুলো অনেক সময় আমরা কালেক্ট করে মাধ্যমিক তথ্য হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন দেখো নাম্বার 3 আছে বাজার জরিপ পরিচালনা। বাজার জরিপ পরিচালনা, কন্ট্রাক্ট অফ মার্কেট সার্ভে। এরপরে আমাদের 3 নম্বরে যে পদক্ষেপের ধাপটা, সেটা হলো বাজার জরিপ করতে হবে। এখন দেখা গেল যে বাজার জরিপের বিষয়টাকে দেখো, বাজার ও চাহিদা বিশ্লেষণে যদিও মাধ্যমিক তথ্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, তবুও সঠিক ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র মাধ্যমিক তথ্যের উপর নির্ভর করা উচিত নয়। তাই প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে মাধ্যমিক তথ্যের পাশাপাশি প্রাথমিক তথ্যের উপর নির্ভর করা প্রয়োজন। এই যে বলা হলো যে মাধ্যমিক তথ্যের উপর থেকে আমরা তথ্য নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই মাধ্যমিক তথ্যের উপরে 100% ডিপেন্ড করা যায় না, কারণ ওই প্রতিষ্ঠানগুলো তাদের স্বার্থে এগুলো নিয়েছিল, সেটা আমাদের সঙ্গে ম্যাচ করবে কিনা, আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা। এই জন্য আমরা করতে পারি কি, মাধ্যমিক তথ্য তো নিবই, তার পাশাপাশি আমরা প্রাথমিক তথ্যের উপরে নির্ভর করব। কারণ প্রাথমিক তথ্য সংগ্রহ করা যায় দুটো ভাবে। প্রাথমিক তথ্য সংগ্রহ করা দুটো ভাবে, একটা হলো সুমারি জরিপ বা সেন্সাস
সার্ভে আর হলো স্যাম্পল সার্ভে। সেন্সাস সার্ভে আর হলো স্যাম্পল সার্ভে। এখন দেখো আমাদের যে সেন্সাস সার্ভেটা হলো, এটা হলো যে বা শুমারি জরিপ, যে জরিপের ক্ষেত্রে সমস্ত সমগ্র বা পপুলেশন হতে তথ্য সংগ্রহ করা হয় তাকে বলা হবে শুমারি জরিপ। সমগ্র তথ্য থেকে পপুলেশন থেকে টোটালি, এখানে কাউকে বাদ দেওয়া যাবে না। অন্যদিকে সমস্ত সমগ্র বিবেচনায় না এনে প্রতিনিধিত্ব করে এমন নমুনা নির্বাচনের মাধ্যমে জরিপ কার্য পরিচালনা করা হলে তাকে নমুনা জরিপ বলে। এখন সমস্ত পপুলেশন, ধরো আমরা যদি বলি বাংলাদেশে অনার্স 4th ইয়ারে কতজন স্টুডেন্ট আছে, যে সকল স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের বয়স কত, এর জন্য আমরা যদি 1 লক্ষ স্টুডেন্ট থাকে আর 1 লক্ষ জনের কাছেই গিয়ে আমরা তাদের বয়স বা জিজ্ঞাসা করতে থাকি, ভাই তোমার বয়স কত, তোমার বয়স কত, তোমার বয়স কত, তাহলে কিন্তু আমরা একটা টোটাল এভারেজ করে একটা বয়স বের করতে পারবো। ঠিক তদ্রুপ ভাবে সমস্ত জায়গায় যাওয়ার দরকার নাই। ধরো প্রতি জেলাতে, এমনকি প্রতিটা মোটামুটি 10-15টা কলেজেও আমরা সার্ভে করি, মোটামুটি সেখানে দেখা যায় একই রেজাল্ট চলে আসবে। টোটাল বাংলাদেশ যত কলেজ আছে সব কলেজে 4th ইয়ারে গেলে আমরা জিজ্ঞাসা করি স্টুডেন্টদের কাছে, এটাই বলা হবে পপুলেশন জরিপ বা শুমারি জরিপ। আর এটা করে না নিয়ে মোটামুটি যদি আমাদের 1 লক্ষ স্টুডেন্ট থাকে, সেখানে না গিয়ে মাত্র আমরা 1000 স্টুডেন্টের কাছে গিয়ে যদি আমরা তথ্য নিয়ে আসি, তাকে বলা হবে এখানে আমাদের স্যাম্পল জরিপ বা নমুনা জরিপ। এখন দেখা যায় যে নমুনা জরিপের ধাপগুলো, এখন নমুনা জরিপের ধাপগুলো একটু খেয়াল করো। এইগুলা আমাদের বইয়ে আছে, যে বইটা আমি রেফারেন্স দিয়েছি, এটা হলো প্রকল্প ব্যবস্থাপনা, এটা যমুনা পাবলিকেশনস এর পাবলিশারের প্রকাশিত, এবং আমি আমার আতাউর রহমান, এবারে গোলাম মাওলা এবং কামরুজ্জামান সাহেবের এই 3 জনের লেখা আর কি। সেখানে এগুলো ডিটেলস করে নেবা, কারণ আমাদের এখানে টাইম লিমিট খুব সীমিত। কারণ এখানে বলা হয়েছে যে 40 মিনিট আমাদের এই ক্লাসটা শেষ করতে হবে। কারণ আমরা, তোমরা জানো যে জুমের মাধ্যমে ক্লাস দিচ্ছি, এখানে ইচ্ছা করলেও আমি 2-1 মিনিট মানে বাড়াতে পারবো না, কারণ এটা ডিজিটাল যুগ, যেহেতু 1 সেকেন্ড পরে হলে এটা বন্ধ করে দেবে। এখন তারপর দেখো আমি যার ইয়েগুলো পড়ছি, মেন বিষয়গুলো পড়ি, তোমরা দেখো। এখন হলো কাঙ্ক্ষিত সমগ্র নির্বাচন, নাম্বার 2 নমুনার ধরন এবং আকার নির্বাচন, নাম্বার 3 প্রশ্নমালা প্রণয়ন, নাম্বার 4 দক্ষ তথ্য সংগ্রহ নিয়োগ এবং প্রশিক্ষণ, প্রশ্নমালা অনুযায়ী নমুনা উত্তরদাতার নিকট হতে তথ্য সংগ্রহ, 6 নম্বরের সংগৃহীত তথ্য বাছাইকরণ, আর 7 নম্বর হলো তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যাকরণ। এই ধাপের গুলোর মাধ্যমে আমরা নমুনা জরিপ কার্যক্রম চালিয়ে যেতে পারি। এরপরে আছে বাজারের বর্ণনা। বাজারের বর্ণনা সেটা হলো যে মাধ্যমিক তথ্য এবং বাজার জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে পণ্য বা সেবার বাজারকে বর্ণনা করতে হবে। চাহিদা ও বাজার বিশ্লেষণে বাজার বর্ণনার সাথে যে সকল বিষয় জড়িত তা হলো, অর্থাৎ দেখো আমরা বলছি যে বাজার বর্ণনা বা চাহিদা বিশ্লেষণের ক্ষেত্রে যে বিষয়গুলো জড়িত থাকবে, সেই গায়ে আমরা এখানে 7টা পয়েন্ট আকারে দাঁড় করেছি। এক নম্বর হলো অতীত এবং বর্তমান কার্যকর চাহিদা, নাম্বার 2 বাজার বিভক্তিকরণ, মূল্য, পণ্য বন্টন প্রণালী এবং বিক্রয় প্রসার, ভোক্তা সাধারণ, সরবরাহ এবং ভোগ, সরকার নীতি। অর্থাৎ এখানে এই বাজার এবং চাহিদা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো অতীত এবং বর্তমানের চাহিদা কেমন সেটা আছে দেখতে হবে। তারপরে বলা হলো বাজার বিভক্তিকরণ, অর্থাৎ মার্কেটটাকে বিভিন্ন ভাগে সেগমেন্টেশন করতে হবে, বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, ভাগ করে এটা আমাদের এখান থেকে তথ্যগুলো নিয়ে আসতে হবে। এরপরে মূল্য, প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য কেমন। এরপর পণ্য বন্টন প্রণালী, অর্থাৎ উৎপাদকের নিকট থেকে, অর্থাৎ আমাদের প্রকল্প থেকে ভোক্তার নিকট আমরা কিভাবে পণ্য বা সেবা পৌঁছাবো সে বিষয়টা এখানে আমাদের আনতে হবে। এবার ভোক্তা সাধারণ, যারা আমাদের পণ্যটা ব্যবহার করবে বা এরা পণ্য ভোগ করবে, তাদের সম্পর্কে আমাদের ব্যাপকভাবে এখানে ধ্যান ধারণা নিতে হবে। সরবরাহ ভোগ, অর্থাৎ সাপ্লাই এবং কনজিউমের ভিতরে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ডের ভিতরে অবশ্যই সামঞ্জস্য বিধানের জন্য আমাদের অ্যানালাইসিস করতে হবে। সর্বশেষ যেটা আছে সরকারের নীতি, আইন কানুন কেমন, এগুলাকে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যত কিছুই করি না কেন, যে সরকারের বা দেশের আইনে এটা অবৈধ হয়ে পড়ে, সেই ধরনের অ্যানালাইসিস করার বা সেই ধরনের কাজ করার কোনো বৈধতা পাওয়া যাবে না। এরপরে আছে দেখো আমাদের চাহিদার পূর্বাভাস। চাহিদার পূর্বাভাস, ডিমান্ড ফরকাস্টিং। ডিমান্ড ফরকাস্টিং কি, দেখো ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ চাহিদা সৃষ্টি হতে পারে তার আগাম নির্ধারণকে চাহিদার পূর্বাভাস বলে। অর্থাৎ চাহিদার পূর্বাভাস হলো ভবিষ্যতে কি পরিমাণ
পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি হতে পারে সেই সম্পর্কে এটা আগাম এটা নির্ধারণ করা, ডিটারমাইন করা, যাই বলা হবে চাহিদার পূর্বাভাস। এবং চাহিদা পূর্বাভাস করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বাজার বিশ্লেষণ। বাজার বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত 3টা পদ্ধতিতে চাহিদা পূর্বাভাস করা হয়। আমি আবার বলছি, চাহিদা পূর্বাভাস বিভিন্ন ভাবে এটা নির্ধারণ করা যেতে পারে, তবে বাজার বিশ্লেষণের ক্ষেত্রে চাহিদার পূর্বাভাস করার জন্য মাত্র 3টা পদ্ধতি এখানে ব্যবহার করা হয়। এখানে নাম্বার কতে হলো গুণগত পদ্ধতি, নাম্বার খতে কালীন সারি, নাম্বার ঘতে হলো ঘটনা বা দৌব ঘটনা পদ্ধতি। এই 3টা বিষয় সম্পর্কেই তোমাদের পরিসংখ্যানে থার্ড ইয়ারে একটা তোমাদের ভালো ধারণা হয়েছে। তারপরে আমি যতটুকু পারি আমি এই সময় তোমাকে এই ধারণা দেওয়ার চেষ্টা করব। মানে 1 নাম্বার কত বলছি, গুণগত পদ্ধতি, কোয়ালিটেটিভ মেথড, কালীন সারি ও বিক্ষোভ পদ্ধতি, টাইম সিরিজ প্রজেকশন মেথড, আর ঘটনা বা দৌব ঘটনা পদ্ধতি ক্যাজুয়াল মেথড। এই 3টা মেথড সম্পর্কে আমি এখন বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার কথা গুণগত পদ্ধতি। তাহলে গুণগত পদ্ধতি কি তার সংজ্ঞাটা আমি দিয়ে নিই। প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস হতে প্রাপ্ত গুণগত তথ্যকে সংখ্যাত্মক তথ্যে রূপান্তরের মাধ্যমে চাহিদার পূর্বাভাস করা হলে তাকে চাহিদার পূর্বাভাসকরণ গুণগত পদ্ধতি বলে। অর্থাৎ প্রাথমিক তথ্য বা মাধ্যমিক তথ্য হতে আমরা গুণগত অর্থাৎ কোয়ালিটেটিভ আমরা ইনফরমেশন গুলা পেয়েছি, এই ইনফরমেশন গুলোকে আমরা কোয়ান্টিটেটিভ ইনফরমেশন আমরা অ্যাপ্লাই করে ট্রান্সফার করে রূপান্তর করি, তখন তাকে বলা হবে পূর্বাভাসকরণের গুণগত পদ্ধতি। এখন এই পদ্ধতি কিভাবে করা হবে, একটা কোয়ালিটেটিভ তথ্যকে কোয়ান্টিটিভে রূপান্তর করবো কিভাবে। ধরো তোমরা 2 বন্ধু দাঁড়িয়ে আসো, এক বন্ধু লম্বা, এক বন্ধু একটু বেটে। আমি বললাম তুমি লম্বা ছিলে, তুমি বেটে ছিলে, এটা গেল আমাদের গুণগত একটা তথ্য। এইটাকে যদি আমি বলি এইভাবে যে তুমি হলো 6 ফিট লম্বা আর তোমার বন্ধু হলো 5 ফিট 5 ইঞ্চি লম্বা, তাহলে এটা হলো আমাদের এখানে, এটা হলো আমাদের সংখ্যাত্মক পদ্ধতি। অর্থাৎ একজন বিশ্লেষক তার বিচার বুদ্ধি গবেষণা দিয়ে গুণগত পদ্ধতিকে সে করতে পারে কি, সে আমাদের সংখ্যাত্মক তথ্যে রূপান্তর করে ফেলতে পারে। এখন গুণগত পদ্ধতি এটা কয়েক ধরনের হতে পারে। গুণগত পদ্ধতিকে আমরা সংখ্যাত্মক পদে রূপান্তর করার জন্য কয়েকটা পদ্ধতি ব্যবহার করি। এখানে আমি কয়েকটা পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1-এ দেখা লেখা আছে নির্বাহী দলের মতামত পদ্ধতি, জুরি অফ এক্সিকিউটিভ মেথড। এই পদ্ধতি কি হয় দেখো, এই পদ্ধতিটা হলো একটা জনপ্রিয় পদ্ধতি, বহুল প্রচলিত পদ্ধতি ও সহজেই ব্যবহার করা যায়। মানে এটা কি দেখো, বাজার চাহিদা পূর্বাভাসের গুণগত পদ্ধতিতে একদল বিশেষজ্ঞ নির্বাহী দলের মতামতের ভিত্তিতে চাহিদার পূর্বাভাস করা হয়। এই পদ্ধতিতে একদল স্পেশালাইজ পারসন এক্সিকিউটিভ তারা করবে কি, নিজেদের দলের ভিতরে একটা মতামত আদান প্রদান করে একটা চাহিদার পূর্বাভাস করবে। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 2 আছে ডেলফি পদ্ধতি। এই ডেলফি পদ্ধতি কিন্তু প্রায় দেখা যায় 1 মার্কের কোশ্চেন হয় যে ডেলফি পদ্ধতি কি। এই পদ্ধতি দেখো, যে পদ্ধতিতে ডাক জরিপের সাহায্যে বিশেষজ্ঞদের মতামত দানে উৎসাহ দেওয়া হয় এবং একইভাবে তাদের মতামত গ্রহণ করে পূর্বাভাস করা হয়, তাকে ডেলফি পদ্ধতি বলে। অর্থাৎ এই পদ্ধতি হলো এটা ডাক বিভাগের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন বিশেষজ্ঞদের নিকট তাদেরকে বলা হয় যে আপনারা মতামত দেন এবং সেইভাবেই মতামতটা ওই ডাক বিভাগে নেওয়া হয়। আমি আবার বলছি, ধরো একজন বিশেষজ্ঞ তোমার কাছে বা আমাদের আশেপাশে নেই, দূরে কোথাও আছে, তাকে পোস্ট অফিসের মাধ্যমে অফিসিয়াল চিঠি দিয়ে তাকে উৎসাহ দেওয়া হবে যে আপনি এই ব্যাপারে আমাদের মতামত দেন, এবং উনি মতামত লিখে মতামত দিয়ে ঠিক তদ্রুপ ভাবে পোস্ট অফিসের মাধ্যমে যখন আমাদের পৌঁছিয়ে দিবে তখন তাকে বলা হবে ডেলফি পদ্ধতি। এরপরে দেখো আছে এইখানটা আমার মনে হয় নাম্বার খতে তোমাদের একটু সহজ মনে হবে, কারণ নাম্বার খতে আছে কালীন সারি অভিক্ষেপ পদ্ধতি, টাইম সিরিজ প্রজেকশন মেথড। টাইম সিরিজ প্রজেকশন মেথড, টাইম সিরিজ প্রজেকশন মেথডটা হলো টাইম সিরিজের যে বিষয়টা, এটা তোমাদের পরিসংখ্যানে তোমরা করেছো,
তারপরেও আমি এখন তোমাদের সামনে বিষয়টাকে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। কালীন সারি হলো, এক্ষেত্রে কালীন সারি বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস করা হয়। কালীন সারি অভিক্ষেপের গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো হলো, নাম্বার 1 প্রবণতা অভিক্ষেপ পদ্ধতি বা ন্যূনতম বর্গ পদ্ধতি। প্রবণতা অভিক্ষেপ পদ্ধতি বা ন্যূনতম বর্গ পদ্ধতি। এখন এই জিনিসটা কি? যে পদ্ধতিতে ভোক্তাদের অতীত ভোগ প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যৎ ভোগ বা চাহিদার পূর্বাভাস করা হয় তাকে প্রবণতা প্রক্ষেপণ বা ন্যূনতম বর্গ পদ্ধতি বলে। আমি আবার বলছি, যে পদ্ধতিতে ভোক্তাদের অতীত ভোগ প্রবণতা, অতীত মানে পাস্টে তারা কি ধরনের ভোগ করেছে, সেই ভোগের ট্রেন্ডটা কেমন, তা বেশি না কম, আপ না ডাউন, এটা বিশ্লেষণ করে ভবিষ্যতের ভোগ পূর্বাভাস করা হয়, তাকে বলা হবে প্রবণতা অভিক্ষেপ পদ্ধতি বা ন্যূনতম বর্গ পদ্ধতি। বিষয়টা তোমার ক্লিয়ার করতে দেখো। ধরো আমি যদি বলি যে স্মার্টফোনের ক্ষেত্রে তুমি একটা প্রকল্প গ্রহণ করো, যে বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন করবা এবং বিক্রি করবা। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে বিগত 3-4 বছরে স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে না কমেছে। যদি বেড়ে থাকে, এটা কোন লেভেলে বেড়েছে, এখনো কি প্রোগ্রেস পিরিয়ডে আছে, নাকি এটাকে ডাউনে চলে যাচ্ছে বা আমাদের সমতল অবস্থায় আছে। যদি দেখো না এখনো প্রোগ্রেস অবস্থায় আছে, তাহলে তুমি ভবিষ্যতে বলতে পারো যে হ্যাঁ, আমাদের এটার ডিমান্ডটা আরো বাড়বে। এখন দেখা যায় যে না, আজকে 3 বছর আগে যে পরিমাণ ডিমান্ড ছিল, সেই ডিমান্ডের রেটটা এখন কমে গেছে, সেই ধরনের আর নেই, হয়তো বিকল্প আরো টেকনোলজি চলে আসছে, সেখানে তোমাদের এটা উচিত হবে না, তখন বলতে পারে এটা ডাউনে চলে যাবে। এটাই হলো আমাদের ন্যূনতম বর্গ পদ্ধতি। নাম্বার 2 আছে সূচকীয় মসৃণ পদ্ধতি। সূচকীয় মসৃণ পদ্ধতি মানে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। যে পদ্ধতিতে ভুল পর্যবেক্ষণের আলোকে পূর্বাভাস সম্পর্কে ধারণা করা হয় তাকে মসৃণ পদ্ধতি বলে। অর্থাৎ এইখানে আমাদের আছে ইরোর মেথড, এখানে হলো ট্রায়াল এন্ড ইরোর মেথডের মাধ্যমে যখন আমরা কোনো পূর্বাভাস করব বাজারে, তখন তাকে বলা হবে সূচকীয় মসৃণ পদ্ধতি। নাম্বার 3 আছে 40 নু গড় পদ্ধতি, মুভিং এভারেজ মেথড। মুভিং এভারেজ মেথড, এই মুভিং এভারেজ মেথডের যেটা হবে যে 40 নু গড় পদ্ধতি হলো কালীন সারি হতে সাধারণ ধারা, ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবণতা নির্ণয়ের একটি অন্যতম পদ্ধতি। এই পদ্ধতিতে গাণিতিক সূত্র ব্যবহার করা হয় বলে সাধারণ ধারা নির্ণয়ে এটি সঠিক ফলাফল প্রদান করে। অর্থাৎ এই পদ্ধতি এটা সাধারণ পদ্ধতি, যার মাধ্যমে মার্কেটের বা বাজার চাহিদার ঊর্ধ্বমুখী ধারা বা নিম্নমুখী ধারা এটা অবশ্যই নির্ধারণ করা সম্ভব হয়। এবং তাছাড়া যে গাণিতিক সূত্র ব্যবহার করা হয়, ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করা হয়, এইখানে যে ধারাটা আমরা বলবো বা পূর্বাভাস করব, এইটা মোটামুটি যদি আমার তথ্য ঠিক থাকে, এটা সঠিক বলে অনেকটা গণ্য করা হয়। 40 নং গড় পদ্ধতিতে পর্যায়ক্রমিকভাবে নির্ণীত যোজিত গড়ের ধারণা প্রয়োগ করা হয়। এখানে 40 নং গড় পদ্ধতিতে ধারাবাহিকভাবে যোজিত গড়, কিউমুলেটিভ মিন, এইটা আমাদের এখানে ব্যবহার করা হয়। আর 40 নং গড় নির্ণয়ে প্রথমে পর্যায়কাল স্থির করে নিতে হয়। যত বছর ভিত্তিক 40 নং গড় নির্ণয় করা হয়, ঠিক ওই বছরের সংখ্যাকে এক্ষেত্রে পর্যায়কাল বা সময়কাল বলা হয়। এখানে তোমাদের একটা বলে নিই, আমাদের ধারণা আছে যে মুভিং এভারেজ মেথড যেটা করে কি একটা নির্দিষ্ট বছর ধরে নেওয়া হয়। সাধারণত আমরা অঙ্কের সময় যেটা দেখেছি, সেখানে 3 বছর, 4 বছর, 5 বছর, এবার 9 বছর পর্যন্ত হতে পারে। তারপরেও আমাদের অঙ্ক যেটা আছে সাধারণত 3 বছর অথবা 4 বছর আছে, যেটা এই 40 নং গড় এটা এবং লিস্ট স্কোয়ার মেথড, অর্থাৎ মুভিং এভারেজ মেথড এবং লিস্ট স্কোয়ার মেথড, এই দুটো মেথড নিয়ে আমি আগামী ক্লাস, অর্থাৎ আমার 6 নম্বর ক্লাসে তোমাদেরকে ডিটেলস আরো আলাপ করব এবং সেখানে কিছু আমরা এক্সাম্পল বা এক্সারসাইজ করিয়ে আমি আশা করব যে তোমাদের এটা আমরা করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে তোমাদের কাছে একটা আমার পরামর্শ হলো যে নেক্সট ক্লাসে 6 নম্বর ক্লাসে তোমরা যখন এটা তোমরা দেখবে, তখন এইটার জন্য তোমরা অবশ্যই গ্রাফ পেপার বা পেন্সিল, শার্পনার
ইরেজার তোমাদের সামনে রাখবে, যাতে ওখানে একটা গ্রাফে আমাদের এই মুভিং এভারেজ মেথডে আমাদের কালীন সারি আমরা নির্ণয় করতে পারি। এরপরে আছে হলো যে ঘটনা বা দ্রব্য ঘটনা পদ্ধতি নাম্বার ঘতে, ঘটনা বা দ্রব্য ঘটনা পদ্ধতি। এটা আবার কি? ঘটনা বা দ্রব্য ঘটনা পদ্ধতি হলো উপরে আলোচিত অন্যান্য পদ্ধতির চেয়ে অত্যাধিক বিশ্লেষণ ধর্মী একটা পদ্ধতি। এই পদ্ধতিতে স্পষ্টভাবে ও গুণগত পন্থায় কারণ ফলাফল দ্য কজ ইফেক্ট রিলেশনটা এখানে পূর্বাভাস করা হয়। আর এই যে আমাদের দ্রব্য ঘটনা বা ক্যাজুয়াল পদ্ধতিগুলো বের করা যায়, এটা মোট 5টা পদ্ধতি আছে। এটাও পরিসংখ্যানের বিষয়। এটা চেইন অনুপাত পদ্ধতি, ভোগ স্তর পদ্ধতি, চূড়ান্ত ব্যবহার পদ্ধতি, প্রধান নির্দেশক পদ্ধতি, আর একটা হলো আমাদের অর্থমিতিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা এইগুলোর মাধ্যমে আমরা দ্রব্য ঘটনা পদ্ধতি গুলো আমরা এখানে দেখতে পারি। একটা বিষয় বলে রাখি, তোমাদের যে পরীক্ষায় সিলেবাসে যেগুলো আমাদের আসে সেটা আসলে দ্রব্য ঘটনা পদ্ধতির অঙ্ক তেমন এখানে আসে না। এখানে আমাদের যেটা করা হয় সেটা হলো এটা থিওরি হিসাবে আসে, আর ওইখানে অঙ্ক আসে আমাদের মুভিং এভারেজ এবং লিস্ট স্কোয়ারের অঙ্ক আসে, ওইগুলোকে ভালো করে পড়ে নিলাম। আর আমাদের সর্বশেষ আজকের টপিকটা এটা হলো বাজার পরিকল্পনা, মার্কেট প্ল্যানিং। বাজার পরিকল্পনা অর্থাৎ আমাদের চাহিদা এবং বাজার বিশ্লেষণের সর্বশেষ ধাপ, সর্বশেষ স্টেপ হলো আমাদের বাজার পরিকল্পনা করা। বাজার পরিকল্পনা কি একটু খেয়াল করো স্ক্রিনে। বাজারে চলতি পরিস্থিতি চিহ্নিতকরণ, সুযোগ সুবিধা ও সমস্যা বিশ্লেষণ, উদ্দেশ্য নির্ধারণ, বাজারজাতকরণ কৌশল গ্রহণ এবং কার্য সম্পাদনের কর্মসূচি গ্রহণ ইত্যাদির পরিকল্পনাকে বাজার পরিকল্পনা বলে। তাহলে বাজার পরিকল্পনা হলো চলতি বাজার পরিস্থিতি চিহ্নিতকরণ, সুযোগ সুবিধা ও সমস্যা বিশ্লেষণ, উদ্দেশ্য নির্ধারণ, বাজারজাতকরণ কৌশল গ্রহণ এবং কার্য সম্পাদনের কর্মসূচি গ্রহণ, এগুলোকে বলা হবে বাজার পরিকল্পনা। আর বাজার পরিকল্পনার সাথে যে সকল বিষয়গুলো জড়িত সেগুলো হলো চলতি বাজারের পরিস্থিতি, সুযোগ সুবিধা, সমস্যা বিশ্লেষণ, উদ্দেশ্য নির্ধারণ, তারপরে বাজারজাতকরণ কৌশল আর কার্যকর কর্মসূচি। এখন এইগুলো হলো আমাদের আজকে এই 5 নাম্বার ক্লাসে আমার তোমাদের প্রতি আমার একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। এখন এই বিষয়গুলা যখন তোমরা পড়বে, এই টপিকগুলোর বাইরে আমি তো এখানে মোটামুটি 12টা স্লাইডে তৈরি করেছি, এর বাইরে অনেক টুকিটাকি বিষয় আছে যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো তোমাদেরকে বই থেকে পড়তে হবে। কারণ তোমরা জানো এখানে যেমন আমি গুরুত্ব পড়াচ্ছি না, সুবিধা পড়াচ্ছি না, অসুবিধা পড়াচ্ছি না, কারণ এইগুলো আমার বিশ্বাস তোমরা 4th ইয়ারে পড়ো, এই লেভেলের একজন স্টুডেন্টস সে কিন্তু বই পড়লে কিন্তু এগুলা একটা ভালো ধারণা নিতে পারবে। যেগুলা মূল বিষয়, যেগুলো না পড়লেই না, যেগুলো না বুঝলেই না, এইগুলা আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমি সেভাবে চেষ্টা করেছি যে তোমরা এখান থেকে একটা ভালো ধারণা অবশ্যই নিতে পারো। আমি তোমাদেরকে আবার বলছি, আমরা তোমাদেরকে যে অনলাইনে যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু একটা বিকল্প একটা ব্যবস্থা মনে রাখবা। কারণটা হলো যেখানে ক্লাসরুমে তুমি আমি বা তোমরা আমি আর শিক্ষক তোমাদের যে মোটামুটি একটা আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে যে ক্লাসটা সুন্দর হয়, ওই ক্লাসটা কিন্তু কোনো অবস্থাতেই অনলাইনে ভালো হচ্ছে না। যেমন তুমি যদি কোনো প্রশ্ন করো এখন আমাকে, সে সুযোগ কিন্তু তুমি পাচ্ছ না। আবার তুমি ভালো করে বুঝলা কি না বুঝলা আমি কিন্তু এখান থেকে কোনো রেসপন্স নিতে পারছি না। এই যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো না, আমার স্টুডেন্ট ভালো করে বুঝলো কি বুঝলো না এটা আমি যদি যাচাই বাছাই করতে না পারি, সেখানে ক্লাসটা খুব ইফেক্টিভ হচ্ছে সেটা আমি বিশ্বাস করি না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ, এই আমাদের কোভিড-19 এর ভিতরে, এই অস্বাভাবিক পরিস্থিতির ভিতরে আমাদেরকে তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য এবং তোমরা আমাদের লেকচার শোনার জন্য একটা ব্যবস্থা করেছো অনলাইনে, এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদেরকে এই পদ্ধতির সাথে তাদের সিদ্ধান্তের সাথে একমত হয়ে তোমাদের ক্লাস করছো বা ক্লাস করবা, এই জন্য তোমাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, এবং যে কোনো সময়ে যে কোনো যদি কোনো প্রসেস হও, কোনো বুঝতে সমস্যা হয়, যদি মনে হয় এটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি তোমাদেরকে বারবার অনুরোধ করছি যে তোমরা তোমাদের সংশ্লিষ্ট তোমাদের কলেজের শিক্ষকদের কাছে যাও, তাদের সঙ্গে বিষয়টা দেখাও, বই নিয়ে যাও, ইংরেজি হোক আর বাংলা হোক,
আর আমার মনে হয় প্রত্যেকটা কলেজেরই তোমাদের সেমিনার আছে, তোমরা সেমিনারে যাও, 2, 4, 5 জন বন্ধু বান্ধব নিয়ে বসো, আলোচনা করো, দেখবা এগুলো সব সমাধান হয়ে যাবে। কারণ তোমরা এখন সেই আর ছোটবেলার যে 9, 10 বা ইন্টারমিডিয়েটের যে ছোট্ট বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি তোমরা আর নাই। তোমরা এখন ফোর্থ ইয়ারে পড়ো, তোমরা এখন একটা দেশের স্বাবলম্বী একজন নাগরিক, তোমরা সব বোঝো, তোমরা নিজের ভালো অবশ্যই নিজেই বুঝবে। তোমাদেরকে মঙ্গল কামনায়, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। এখন বর্তমানে এই অবস্থায় ঘরে থাকো, মানে সুস্থ থাকো, অর্থাৎ স্টে হোম সেভ লাইফ, এটা বিশ্বাস করে বাসায় পড়াশোনা করো। আর সবাইকে আগামী ক্লাস অর্থাৎ 6 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।